আমার দেবর অনন্ত আমার হাতে একটি লাল গোলাপ দিয়ে ফিসফিসিয়ে বলল, স্বপ্না, তুমি আমার ভাইয়ের নয়, আমার হওয়ার কথা ছিল। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের সাদা বালিয়াডিতে অন্ধকার নামছে। সমুদ্রের নীল জলে লাল সূর্য ডুবে যাচ্ছে। আমি অবাক চোখে তাকিয়ে আছি আমার দেবরের দিকে, যার চোখে আমি দেখতে পাচ্ছি এক অদ্ভুত আবেগ। আমার বুকের ভেতর ধড়ফড় করছে, কিন্তু আমি স্থির থাকার চেষ্টা করছি। এ কোনো অদ্ভুত খেলা? একজন দেবর কিভাবে তার ভাইয়ের স্ত্রীকে এভাবে দেখতে পারে? আমার স্বামী তপন তো অনন্তেরই ছোট ভাই। আর অনন্ত আমার যা। কিন্তু এই মুহূর্তে সে আমার দিকে তাকাচ্ছে এক প্রেমিকের দৃষ্টিতে। আমার স্বামী ঢাকায় ব্যবসা দেখতে গেছে, আমরা বাকি পরিবার বেড়াতে এসেছি এই সুন্দর দ্বীপে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। অনন্তের কথাগুলো আমার কানে বারবার বাজছিল। তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। সমুদ্রের ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ করে অনন্ত আমার হাত ধরে টানল, চলো, তোমাকে কিছু দেখাতে হবে গু। আমি হাত ছাড়িয়ে নিলাম। কি হয়েছে তোমার? এসব কি বলছ? তপন শুনলে কি ভাববে? অনন্ত আমার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তপনকে আমি বলেছি। সে জানে আমাদের অতীতের কথা। তুমি কিছুই মনে করতে পারছ না? আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। আমাদের অতীত? তুমি কি বলছ? আমরা তো প্রথমবার দেখা করেছি তপনের সাথে আমার বিয়ের দিন। অনন্ত ভারী গলায় বলল, না স্বপ্না। আমরা আগেও দেখা করেছি। তুমি আমায় চিনতে। আমরা একসাথে ছিলাম। সেই দুর্ঘটনার আগে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি দুর্ঘটনা? তুমি কি নিয়ে কথা বলছ? আমার কপালে ঘাম জমতে শুরু করল। তোমার স্মৃতি হারিয়ে গেছে। তুমি ভুলে গেছ আমাদের সম্পর্ক, আমাদের প্ল্যান, সবকিছু। অনন্ত নিচু গলায় বলল। স্মৃতি? অনন্তদা, এসব কি বলছ তুমি? আমি তো কোনো দুর্ঘটনায় পড়িনি, আমি উত্তেজিত হয়ে বললাম। 6 বছর আগে সিলেটের জাফলংয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। একটা পাথরের উপর থেকে তুমি পড়ে গিয়েছিলে। অনন্তের চোখে জল এসে গেল। তারপর তোমাকে যখন হাসপাতাল থেকে ছাড়া হলো, তুমি আমাকে চিনতে পারলে না। তোমার বাবা মা বললেন তোমাকে কিছু মনে করাতে না। তোমার স্মৃতি আস্তে আস্তে ফিরে আসবে। কিন্তু ততদিনে আমার মাথা ঘুরছিল। ততদিনে কি? ততদিনে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তপনের সাথে। আমি কিছু বলতে পারিনি। তপন আমার ভাই। কিভাবে বলি যে তার হতে যাওয়া বউ আসলে আমার প্রেমিকা ছিল? অনন্ত অসহায়ভাবে বলল। আমি 2 হাতে মাথা চেপে ধরলাম। সত্যি কি আমার কোনো স্মৃতি হারিয়ে গেছে? আমি কি সত্যিই অনন্তকে চিনতাম? তবে কেন আমার কোনো ছবি নেই তার সাথে? কেন আমার বাবা মা কখনো এ বিষয়ে কিছু বলেননি? আমি বিশ্বাস করি না। এটা তোমার কোনো ষড়যন্ত্র। আমি রাগে ফেটে পড়লাম। অনন্ত হঠাৎ পকেট থেকে একটা ছোট্ট পাউচ বের করল। এটা খোলো। আমি সন্দেহের চোখে পাউচটি নিলাম। ধীরে ধীরে খুললাম। তার ভেতরে একটা সোনার লকেট। লকেটটি আমার হাতে নিয়ে একটু দেখলাম। পুরনো পরিচিত একটা লকেট। আমি এটা কোথায় দেখেছি? অনন্ত বলল, খোলো এটা গু। আমি কাপা হাতে লকেটটি খুললাম। ভেতরে একটি ছবি। আমি আর অনন্ত পাশাপাশি দাঁড়িয়ে হাসছি। পেছনে জাফলংয়ের পাহাড়ি চূড়া। আমার চোখে অবিশ্বাস। এ ছবি আমি কখনো দেখিনি। কিন্তু এটা আমি। এটা কিভাবে সম্ভব? আমি ফিসফিস করে বললাম। আজ রাতে উত্তরে গেলে সব জানতে পারবে। আমাদের কটেজ থেকে উত্তরে আধা কিলোমিটার দূরে একটা পুরনো বাড়ি আছে। সেখানে তোমার হারানো স্মৃতিগুলি অপেক্ষা করছে। অনন্ত আমার কাঁধ ধরে আস্তে করে বলল। আমি কাঁপতে কাঁপতে বাসায় ফিরে এলাম। অনন্ত সামনে দিয়ে নিজেদের কটেজে চলে গেল, যেন কিছুই হয়নি। আমি আমাদের কটেজে ঢুকে দেখি অনন্তের স্ত্রী মিতালি আর আমার ছোট্ট মেয়ে রিমি খেলছে। মিতালি আমায় দেখে হাসল। কোথায় ছিলে এতক্ষণ? আমি কাচুমাচু মুখে বললাম, সমুদ্রের ধারে একটু হাঁটছিলাম গো। মিতালি বলল, অনন্ত সেখানে গিয়েছিল। দেখা হয়নি তোমাদের? আমি মিথ্যে বললাম, না দেখা হয়নি। কি কেন মিথ্যে বললাম? নিজেই জানি না।
রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে গেল। আমি বিছানায় শুয়ে থাকলাম, ঘুম আসছিল না। বারবার ভাবছিলাম লকেটটার কথা। সেই ছবি যেটা আমি কখনো দেখিনি, কিন্তু যেটাতে আমি আছি। রাত 10টার দিকে সবাই ঘুমিয়ে পড়ল। আমি চুপি চুপি উঠে পড়লাম। একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। চারপাশে গভীর অন্ধকার, শুধু দূরে কয়েকটা হোটেলের আলো জ্বলছে। সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। আমি উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। আধা কিলোমিটার হাঁটার পর আমি দেখতে পেলাম একটা পুরনো বাড়ি। জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বালিয়াডির মাঝে। এমন বাড়ি এই দ্বীপে? আমার বুক ধুকপুক করতে লাগল। বাড়ির দরজায় একটা তালা ছিল, কিন্তু সেটা খোলা। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলো দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপরে কিছু কাগজপত্র। টেবিলের পাশে দাঁড়িয়ে অনন্ত। তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। অনন্তের গলায় উচ্ছ্বাস। এসব কি? কোন বাড়ি এটা? এই ছবিটা কিভাবে তোমার কাছে এলো? আমি প্রশ্নের ঝড় তুললাম। অনন্ত টেবিলের উপর থেকে একটা ফাইল তুলে আমার দিকে এগিয়ে দিল। এটা পড়ো। আমি কাঁপা হাতে ফাইলটা খুললাম। এটা একটা মেডিকেল রিপোর্ট। আমার নাম লেখা। 6 বছর আগের তারিখ। ডায়াগনোসিস: রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, মস্তিষ্কে আঘাতজনিত স্মৃতিলোপ। আমি অবাক হয়ে পড়লাম। এটা আমার রিপোর্ট? হ্যাঁ। অনন্ত আরও কিছু কাগজ আমার দিকে বাড়িয়ে দিল। আর এগুলো আমাদের চিঠি, ছবি, টিকেট, আমরা যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি হতবাক হয়ে কাগজগুলো দেখতে লাগলাম। আমাদের দুজনের অনেক ছবি। বিভিন্ন জায়গার, সেন্ট মার্টিন, কক্সবাজার, জাফলং। আমাদের মিলে লেখা চিঠি। আমার হাতের লেখা, কিন্তু মনে নেই কখনো লিখেছি। কিন্তু আমার বাবা মা? তারা কখনো আমাকে কিছু বলেননি। আমি কাঁদতে কাঁদতে বললাম। অনন্ত একটা চেয়ারে বসে পড়ল। তারা চাননি তুমি আমার কথা জানো। আমাদের পরিবারের মধ্যে একটা পুরনো বিবাদ ছিল। তোমার বাবা আমাকে পছন্দ করতেন না। যখন তুমি আঘাত পেলে, তখন তিনি সুযোগ পেয়ে গেলেন আমাদের আলাদা করার। আর তপন? সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে জানে। সে জানল তোমাদের বিয়ের ঠিক আগে। আমি তাকে সব বললাম। কিন্তু সে তোমাকে ভালোবাসত, আর তোমার তো কিছু মনে ছিল না। তাই সে বিয়ে করে নিল। অনন্তের গলা ভারী হয়ে এলো। আমি টেবিলের উপর বসে পড়লাম। তাহলে আমাদের মেয়ে রিমি? সে কিউ? রিমি তপনেরই মেয়ে। তোমাদের সম্পর্ক খারাপ নয়, স্বপ্না। তপন তোমাকে সত্যিই ভালোবাসে। অনন্ত শান্ত গলায় বলল। তাহলে এখন তুমি কি চাও? আমি কি করব? আমি অসহায়ভাবে জিজ্ঞেস করলাম। অনন্ত আমার দিকে এগিয়ে এলো। আমি শুধু চাই তুমি সত্যটা জানো। আমি আর তোমাকে আমার করে নিতে চাই না। অনেক দেরি হয়ে গেছে। তোমার একটা পরিবার আছে, মেয়ে আছে। আমি শুধু চেয়েছিলাম তুমি জানো আমরা কি ছিলাম। আমি বিবশ হয়ে বসে রইলাম। আমার জীবনের 6 বছর হারিয়ে গেছে। একটা সম্পর্ক যা আমি মনেই করতে পারছি না। কি করব আমি? তপনকে সব বলবো? রিমির কি হবে? মিতালি, যে নিজেকে আমার সখী ভাবে? হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। কে ওখানে? অনন্ত চমকে উঠল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। আমার বুক ধড়ফড় করে উঠল। সেখানে দাঁড়িয়ে তপন, আমার স্বামী। তার চোখে রাগ নয়, বিষাদ। তপন, তুমি এখানে? আমি অবাক হয়ে বললাম। আমি জানতাম অনন্ত তোমাকে সব বলবে। তাই আমি ফিরে এসেছি ঢাকা থেকে। তপন ধীরে ধীরে ঘরে ঢুকল। অনন্ত আস্তে করে বলল, তপন, আমি শুধু চেয়েছিলাম স্বপ্না সত্যটা জানুক। তপন দীর্ঘশ্বাস ফেলল। আমিও তাই চাই। কিন্তু আমাদের মতো করে নয়। এভাবে নয়। স্বপ্না, আমরা সবাই তোমার সাথে প্রতারণা করেছি। কিন্তু আমরা করেছি তোমার ভালোর জন্য। আমি বিভ্রান্ত হয়ে দুজনের দিকে তাকালাম। তোমার ভালোর জন্য কি বলছো তুমি? তপন অনন্তের দিকে তাকাল। তুমি তাকে পুরো সত্যটা বলনি, তাই না? অনন্ত মাথা নিচু করল। আমি পারিনি। তপন আমার দিকে ফিরল। স্বপ্না, তুমি ঠিকই বলেছ। তোমার কোনো দুর্ঘটনা হয়নি। তোমার কোনো স্মৃতিলোপ হয়নি। আর তুমি কখনো অনন্তের প্রেমিকা ছিলে না। আমি বিস্মিত হয়ে উঠলাম। তবে এসব ছবি, রিপোর্ট, চিঠি, সবই জাল।
অনন্ত তোমাকে ভালোবাসে আমাদের বিয়ের আগে থেকেই। কিন্তু তুমি কখনো তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে তোমাকে পাওয়ার জন্য এসব করছে। আমি ফলো করেছি ওকে। সব জানি কি তপন শান্ত গলায় বলল। আমি অনন্তের দিকে ফিরলাম। এটা সত্যি? অনন্ত হুট করে আমার হাত চেপে ধরল। না, এটা মিথ্যা। তপন মিথ্যা বলছে। সে শুধু তোমাকে রাখতে চায়। তপন ধীরে ধীরে এগিয়ে এলো। স্বপ্না, এই লকেটের ছবি। এটা ফটোশপ করা। এই চিঠিগুলো অনন্ত বিভিন্ন জায়গা থেকে তোমার হাতের লেখার নমুনা সংগ্রহ করে লিখেছে। আর এই মেডিকেল রিপোর্ট একজন অসৎ ডাক্তারকে টাকা দিয়ে করিয়েছে গি। আমি সংশয়ে দুজনের দিকে তাকালাম। আমি কাকে বিশ্বাস করব? হঠাৎ অনন্ত টেবিলের উপর থেকে একটা ছোট্ট পিস্তল তুলে নিল। তপন, তুমি আমার ভাই। কিন্তু স্বপ্না আমার। সে আমারই হবে গু। তপন শান্ত গলায় বলল, অনন্ত, তুমি পাগল হয়ে গেছ। তোমার চিকিৎসা দরকার। অনন্ত পিস্তল তপনের দিকে তাক করল। স্বপ্না, আমরা এখান থেকে পালিয়ে যাব। নতুন জীবন শুরু করব গু। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। অনন্ত, পিস্তল নামাও। না, আমি আর হারতে পারব না। 6 বছর অপেক্ষা করেছি। আর নয় গু। অনন্ত উন্মত্তের মতো চিৎকার করে উঠল। তপন ধীরে ধীরে অনন্তের দিকে এগোতে লাগল। ভাই শোনো, আমরা কথা বলি গু। দাঁড়াও, অনন্ত চিৎকার করে উঠল। তার হাত কাঁপছিল। আমি বুঝতে পারলাম অনন্ত সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে তপনকে গুলি করবে। আমি নিজেকে ঝুঁকিতে ফেলে অনন্তের দিকে ঝাঁপিয়ে পড়লাম। না! পিস্তল থেকে গুলি বেরিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। তীব্র ব্যথায় আমার বাহু জ্বলে যাচ্ছিল। গুলি লেগেছে আমার বাহুতে। স্বপ্না, তপন আমার দিকে ছুটে এলো। অনন্ত পিস্তল ফেলে দিয়ে কাঁদতে শুরু করল। আমি এটা চাইনি। আমি এটা চাইনি গি। আমার বাহু থেকে রক্ত বেরুচ্ছিল। তপন তার শার্ট ছিঁড়ে আমার ক্ষত বেঁধে দিল। স্বপ্না, তুমি ঠিক আছো? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। অনন্ত হতাশ হয়ে বসে পড়ল। আমি কি করেছি? আমি কি করেছি? সে বারবার বলতে লাগল। তপন আমাকে আলতো করে তুলে নিল। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি চেতনা হারাতে শুরু করলাম। আমি যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় শুয়ে আছি। বাহুতে ব্যান্ডেজ বাঁধা। আমার পাশে তপন বসে আছে, তার চোখের নিচে কালি পড়েছে। স্বপ্না, তুমি ঠিক আছো? তপন আমার হাত ধরে নিল। আমি অতি কষ্টে মাথা নাড়লাম। অনন্ত কোথায়? তপন দীর্ঘশ্বাস ফেলল। পুলিশ তাকে নিয়ে গেছে। সে নিজেই স্বীকার করেছে সব কিছু গু। আমার চোখে জল এসে গেল। কেন সে এমন করল? সে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু তুমি তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে পাগলের মতো তোমাকে পাওয়ার জন্য এসব করেছে কি? তপন ব্যথিত গলায় বলল। আর রিমি? সে কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে ঠিক আছে। মিতালি তাকে নিয়ে ঢাকায় ফিরে গেছে। আমি তাকে বলেছি তুমি দুর্ঘটনায় পড়েছ। তপন আমার কপালে হাত রাখল। আমি তপনের চোখের দিকে তাকালাম। আমাদের এখন কি হবে তপন? তপন আমার হাত চেপে ধরল। আমরা নতুন করে শুরু করব। সবকিছু ভুলে যাব। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে ক্ষমা করার কিছু নেই স্বপ্না। তুমি কোনো ভুল করনি কি? তপন আমার চোখের জল মুছে দিল। আমি অনন্তকে কখনো সন্দেহ করিনি গিয়ে। আমি ফিসফিস করে বললাম। তপন দীর্ঘশ্বাস ফেলল। এটা তোমার দোষ নয়। অনন্ত মানসিক রোগী, আমরা বুঝতে পারিনি গিয়ে। 1 মাস পর সুন্দরবনের ঘন মনোগ্রোভ বনের মাঝে একটি ছোট্ট কটেজ। চারপাশে ঘন জঙ্গল, দূরে নদীর কলকল শব্দ। আমি, তপন আর রিমি নতুন জীবন শুরু করেছি এখানে, সবকিছু ফেলে, সব স্মৃতি মুছে। তপন সরকারি বনবিভাগে চাকরি নিয়েছে, আমি গ্রামের স্কুলে শিক্ষিকার কাজ করছি। রিমি এখানকার প্রকৃতি, পাখি, হরিণ দেখে মুগ্ধ। আমরা 3 জন ভোরবেলা উঠে বাড়ির সামনের বারান্দায় বসি, প্রকৃতির অপার সৌন্দর্য দেখি। অনন্তের কোনো খবর নেই। শুনেছি সে হাজতে আত্মহত্যা করেছে। মিতালি তার মা-বাবার কাছে ফিরে গেছে। আমি কখনো কখনো ভাবি অনন্ত আমাকে কতটা ভালোবাসত যে এমন পাগলামি করতে পারল।
কিন্তু তারপরই মনে হয় এটা ভালোবাসা নয়, এক ধরনের মানসিক রোগ, অবসেশন। সেদিন বিকেলে আমি ঘরের জিনিসপত্র গুছাচ্ছিলাম। একটা পুরনো বাক্স খুলতেই একটা লাল গোলাপ বের হয়ে এলো, শুকনো। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। আমি গোলাপটা তুলে নিলাম। এটাই সেই গোলাপ যা অনন্ত আমাকে দিয়েছিল সেন্ট মার্টিনের বালিয়াডিতে। হঠাৎ আমার হাতে কিছু একটা খুব হালকা ফুটো করল। আমি ভালো করে দেখলাম, গোলাপের ভেতরে একটা কাগজ। আমি সন্দিগ্ধ হয়ে কাগজটা খুললাম। একটি চিঠি। অনন্তের হাতের লেখা। প্রিয় স্বপ্না, যখন তুমি এটা পড়বে তখন আমি আর থাকব না। আমি জানি আমি তোমার সাথে ভয়ঙ্কর আচরণ করেছি। তুমি কখনো আমার ছিলে না, হবে না। আমি এটা মেনে নিতে পারিনি। আমার উচিত ছিল তোমাকে হারিয়েও খুশি থাকা, কিন্তু আমি করতে পারিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছিল। তপনকে বলো আমি তার ভাই হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ক্ষমা চাইছি না, কারণ আমার অপরাধ অক্ষমনীয়। বিদায়, অনন্ত। আমি চিঠিটা হাতে নিয়ে বসে রইলাম। আমার চোখে জল এসে গেল। এক মানুষ কিভাবে এত পাগল হয়ে যেতে পারে? আমি চিঠিটা আগুনে পুড়িয়ে দিলাম। ধীরে ধীরে কাগজটা পুড়ে ছাই হয়ে গেল, ঠিক যেমন আমি অনন্তের স্মৃতিকে পুড়িয়ে দিতে চাই। জানালা দিয়ে দেখলাম তপন আর রিমি বাড়ির সামনে খেলছে। আমার নতুন জীবন, আমার পরিবার। আমি জানি আমাদের সামনে আরও অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। আমরা ভয়, সন্দেহ, অতীতের ছায়াকে পেছনে ফেলে এগিয়ে যাব। আমি আর একবার জানালা দিয়ে বাইরে তাকালাম। সূর্য ডুবে যাচ্ছে সুন্দরবনের ঘন বনের আড়ালে। নতুন সকালের প্রতীক্ষায় আরেকটি দিন শেষ হতে চলেছে। জীবনও তো এমনই, শেষ হয় শুরু করার জন্য, আবার শুরু হয় একদিন শেষ হবার জন্য। ঘুমাতে গেল। আমি বিছানায় শুয়ে থাকলাম, ঘুম আসছিল না। বারবার ভাবছিলাম লকেটটার কথা। সেই ছবি যেটা আমি কখনো দেখিনি, কিন্তু যেটাতে আমি আছি। রাত 10টার দিকে সবাই ঘুমিয়ে পড়ল। আমি চুপি চুপি উঠে পড়লাম। একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। চারপাশে গভীর অন্ধকার, শুধু দূরে কয়েকটা হোটেলের আলো জ্বলছে। সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। আমি উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। আধা কিলোমিটার হাঁটার পর আমি দেখতে পেলাম একটা পুরনো বাড়ি। জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বালিয়াডির মাঝে। এমন বাড়ি এই দ্বীপে? আমার বুক ধুকপুক করতে লাগল। বাড়ির দরজায় একটা তালা ছিল, কিন্তু সেটা খোলা। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলো দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপরে কিছু কাগজপত্র। টেবিলের পাশে দাঁড়িয়ে অনন্ত। তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। অনন্তের গলায় উচ্ছ্বাস। এসব কি? কোন বাড়ি এটা? এই ছবিটা কিভাবে তোমার কাছে এলো? আমি প্রশ্নের ঝড় তুললাম। অনন্ত টেবিলের উপর থেকে একটা ফাইল তুলে আমার দিকে এগিয়ে দিল। এটা পড়ো। আমি কাপা হাতে ফাইলটা খুললাম। এটা একটা মেডিকেল রিপোর্ট। আমার নাম লেখা। 6 বছর আগের তারিখ। ডায়াগনোসিস: রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। মস্তিষ্কে আঘাতজনিত স্মৃতিলোপ। আমি অবাক হয়ে পড়লাম। এটা আমার রিপোর্ট? হ্যাঁ। অনন্ত আরও কিছু কাগজ আমার দিকে বাড়িয়ে দিল। আর এগুলো আমাদের চিঠি, ছবি, টিকেট, আমরা যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি হতবাক হয়ে কাগজগুলো দেখতে লাগলাম। আমাদের দুজনের অনেক ছবি। বিভিন্ন জায়গার, সেন্ট মার্টিন, কক্সবাজার, জাফলং। আমাদের মিলে লেখা চিঠি। আমার হাতের লেখা, কিন্তু মনে নেই কখনো লিখেছি। কিন্তু আমার বাবা মা? তারা কখনো আমাকে কিছু বলেননি। আমি কাঁদতে কাঁদতে বললাম। অনন্ত একটা চেয়ারে বসে পড়ল। তারা চাননি তুমি আমার কথা জানো। আমাদের পরিবারের মধ্যে একটা পুরনো বিবাদ ছিল। তোমার বাবা আমাকে পছন্দ করতেন না। যখন তুমি আঘাত পেলে, তখন তিনি সুযোগ পেয়ে গেলেন আমাদের আলাদা করার। আর তপন? সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে জানে। সে জানল তোমাদের বিয়ের ঠিক আগে। আমি তাকে সব বললাম। কিন্তু সে তোমাকে ভালোবাসত, আর তোমার তো কিছু মনে ছিল না। তাই সে বিয়ে করে নিল। অনন্তের গলা ভারী হয়ে এলো। আমি টেবিলের উপর বসে পড়লাম। তাহলে আমাদের মেয়ে রিমি? সে কিউ? রিমি তপনেরই মেয়ে। তোমাদের সম্পর্ক খারাপ নয়, স্বপ্না। তপন তোমাকে সত্যিই ভালোবাসে। অনন্ত শান্ত গলায় বলল। তাহলে এখন তুমি কি চাও? আমি কি করব? আমি অসহায়ভাবে জিজ্ঞেস করলাম।
অনন্ত আমার দিকে এগিয়ে এলো। আমি শুধু চাই তুমি সত্যটা জানো। আমি আর তোমাকে আমার করে নিতে চাই না। অনেক দেরি হয়ে গেছে। তোমার একটা পরিবার আছে, মেয়ে আছে। আমি শুধু চেয়েছিলাম তুমি জানো আমরা কি ছিলাম গো। আমি বিবশ হয়ে বসে রইলাম। আমার জীবনের 6 বছর হারিয়ে গেছে। একটা সম্পর্ক যা আমি মনেই করতে পারছি না। কি করব আমি? তপনকে সব বলবো? রিমির কি হবে? মিতালি যে নিজেকে আমার সখী ভাবে? হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। কে ওখানে? অনন্ত চমকে উঠল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। আমার বুক ধড়ফড় করে উঠল। সেখানে দাঁড়িয়ে তপন, আমার স্বামী। তার চোখে রাগ নয়, বিষাদ। তপন, তুমি এখানে? আমি অবাক হয়ে বললাম। আমি জানতাম অনন্ত তোমাকে সব বলবে। তাই আমি ফিরে এসেছি ঢাকা থেকে। কি? তপন ধীরে ধীরে ঘরে ঢুকল। অনন্ত আস্তে করে বলল, তপন, আমি শুধু চেয়েছিলাম স্বপ্না সত্যটা জানুক গো। তপন দীর্ঘশ্বাস ফেলল। আমিও তাই চাই। কিন্তু আমাদের মতো করে নয়। এভাবে নয়। স্বপ্না, আমরা সবাই তোমার সাথে প্রতারণা করেছি। কিন্তু আমরা করেছি তোমার ভালোর জন্য। আমি বিভ্রান্ত হয়ে দুজনের দিকে তাকালাম। তোমার ভালোর জন্য কি বলছো তুমি? তপন অনন্তের দিকে তাকাল। তুমি তাকে পুরো সত্যটা বলনি, তাই না? অনন্ত মাথা নিচু করল। আমি পারিনি গি। তপন আমার দিকে ফিরল। স্বপ্না, তুমি ঠিকই বলেছ। তোমার কোনো দুর্ঘটনা হয়নি। তোমার কোনো স্মৃতিলোপ হয়নি। আর তুমি কখনো অনন্তের প্রেমিকা ছিলে না গি। আমি বিস্মিত হয়ে উঠলাম। তবে এসব ছবি, রিপোর্ট, চিঠি, সবই জাল। অনন্ত তোমাকে ভালোবাসে আমাদের বিয়ের আগে থেকেই। কিন্তু তুমি কখনো তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে তোমাকে পাওয়ার জন্য এসব করছে। আমি ফলো করেছি ওকে। সব জানি কি? তপন শান্ত গলায় বলল। আমি অনন্তের দিকে ফিরলাম। এটা সত্যি? অনন্ত হুট করে আমার হাত চেপে ধরল। না, এটা মিথ্যা। তপন মিথ্যা বলছে। সে শুধু তোমাকে রাখতে চায়। তপন ধীরে ধীরে এগিয়ে এলো। স্বপ্না, এই লকেটের ছবি। এটা ফটোশপ করা। এই চিঠিগুলো। অনন্ত বিভিন্ন জায়গা থেকে তোমার হাতের লেখার নমুনা সংগ্রহ করে লিখেছে। আর এই মেডিকেল রিপোর্ট? একজন অসৎ ডাক্তারকে টাকা দিয়ে করিয়েছে গি। আমি সংশয়ে দুজনের দিকে তাকালাম। আমি কাকে বিশ্বাস করব? হঠাৎ অনন্ত টেবিলের উপর থেকে একটা ছোট্ট পিস্তল তুলে নিল। তপন, তুমি আমার ভাই। কিন্তু স্বপ্না আমার। সে আমারই হবে গু। তপন শান্ত গলায় বলল, অনন্ত, তুমি পাগল হয়ে গেছ। তোমার চিকিৎসা দরকার। অনন্ত পিস্তল তপনের দিকে তাক করল। স্বপ্না, আমরা এখান থেকে পালিয়ে যাব। নতুন জীবন শুরু করব গু। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। অনন্ত, পিস্তল নামাও। না, আমি আর হারতে পারব না। 6 বছর অপেক্ষা করেছি। আর নয় গো। অনন্ত উন্মত্তের মতো চিৎকার করে উঠল। তপন ধীরে ধীরে অনন্তের দিকে এগোতে লাগল। ভাই শোনো, আমরা কথা বলি। দাঁড়াও, অনন্ত চিৎকার করে উঠল। তার হাত কাঁপছিল। আমি বুঝতে পারলাম অনন্ত সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে তপনকে গুলি করবে। আমি নিজেকে ঝুঁকিতে ফেলে অনন্তের দিকে ঝাঁপিয়ে পড়লাম। না! পিস্তল থেকে গুলি বেরিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। তীব্র ব্যথায় আমার বাহু জ্বলে যাচ্ছিল। গুলি লেগেছে আমার বাহুতে। স্বপ্না! তপন আমার দিকে ছুটে এলো। অনন্ত পিস্তল ফেলে দিয়ে কাঁদতে শুরু করল। আমি এটা চাইনি। আমি এটা চাইনি গি। আমার বাহু থেকে রক্ত বেরুচ্ছিল। তপন তার শার্ট ছিঁড়ে আমার ক্ষত বেঁধে দিল। স্বপ্না, তুমি ঠিক আছো? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। অনন্ত হতাশ হয়ে বসে পড়ল। আমি কি করেছি? আমি কি করেছি? সে বারবার বলতে লাগল। তপন আমাকে আলতো করে তুলে নিল। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি চেতনা হারাতে শুরু করলাম। আমি যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় শুয়ে আছি। বাহুতে ব্যান্ডেজ বাঁধা। আমার পাশে তপন বসে আছে, তার চোখের নিচে কালি পড়েছে। স্বপ্না, তুমি ঠিক আছো? তপন আমার হাত ধরে নিল। আমি অতি কষ্টে মাথা নাড়লাম। অনন্ত কোথায়? তপন দীর্ঘশ্বাস ফেলল। পুলিশ তাকে নিয়ে গেছে।
সে নিজেই স্বীকার করেছে সব কিছু গু। আমার চোখে জল এসে গেল। কেন সে এমন করল? সে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু তুমি তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে পাগলের মতো তোমাকে পাওয়ার জন্য এসব করেছে কি? তপন ব্যথিত গলায় বলল। আর রিমি? সে কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে ঠিক আছে। মিতালি তাকে নিয়ে ঢাকায় ফিরে গেছে। আমি তাকে বলেছি তুমি দুর্ঘটনায় পড়েছ। তপন আমার কপালে হাত রাখল। আমি তপনের চোখের দিকে তাকালাম। আমাদের এখন কি হবে তপন? তপন আমার হাত চেপে ধরল। আমরা নতুন করে শুরু করব। সবকিছু ভুলে যাব। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে ক্ষমা করার কিছু নেই স্বপ্না। তুমি কোনো ভুল করনি কি? তপন আমার চোখের জল মুছে দিল। আমি অনন্তকে কখনো সন্দেহ করিনি গিয়ে। আমি ফিসফিস করে বললাম। তপন দীর্ঘশ্বাস ফেলল। এটা তোমার দোষ নয়। অনন্ত মানসিক রোগী, আমরা বুঝতে পারিনি গিয়ে। 1 মাস পর সুন্দরবনের ঘন মনোগ্রোভ বনের মাঝে একটি ছোট্ট কটেজ। চারপাশে ঘন জঙ্গল, দূরে নদীর কলকল শব্দ। আমি, তপন আর রিমি নতুন জীবন শুরু করেছি এখানে, সবকিছু ফেলে, সব স্মৃতি মুছে। তপন সরকারি বনবিভাগে চাকরি নিয়েছে, আমি গ্রামের স্কুলে শিক্ষিকার কাজ করছি। রিমি এখানকার প্রকৃতি, পাখি, হরিণ দেখে মুগ্ধ। আমরা 3 জন ভোরবেলা উঠে বাড়ির সামনের বারান্দায় বসি, প্রকৃতির অপার সৌন্দর্য দেখি। অনন্তের কোনো খবর নেই। শুনেছি সে হাজতে আত্মহত্যা করেছে। মিতালি তার মা-বাবার কাছে ফিরে গেছে। আমি কখনো কখনো ভাবি অনন্ত আমাকে কতটা ভালোবাসত যে এমন পাগলামি করতে পারল। কিন্তু তারপরই মনে হয় এটা ভালোবাসা নয়, এক ধরনের মানসিক রোগ, অবসেশন। সেদিন বিকেলে আমি ঘরের জিনিসপত্র গুছাচ্ছিলাম। একটা পুরনো বাক্স খুলতেই একটা লাল গোলাপ বের হয়ে এলো, শুকনো। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। আমি গোলাপটা তুলে নিলাম। এটাই সেই গোলাপ যা অনন্ত আমাকে দিয়েছিল সেন্ট মার্টিনের বালিয়াডিতে। হঠাৎ আমার হাতে কিছু একটা খুব হালকা ফুটো করল। আমি ভালো করে দেখলাম, গোলাপের ভেতরে একটা কাগজ। আমি সন্দিগ্ধ হয়ে কাগজটা খুললাম। একটি চিঠি। অনন্তের হাতের লেখা। প্রিয় স্বপ্না, যখন তুমি এটা পড়বে তখন আমি আর থাকব না। আমি জানি আমি তোমার সাথে ভয়ঙ্কর আচরণ করেছি। তুমি কখনো আমার ছিলে না, হবে না। আমি এটা মেনে নিতে পারিনি। আমার উচিত ছিল তোমাকে হারিয়েও খুশি থাকা, কিন্তু আমি করতে পারিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছিল। তপনকে বলো আমি তার ভাই হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ক্ষমা চাইছি না, কারণ আমার অপরাধ অক্ষমনীয়। বিদায়, অনন্ত। আমি চিঠিটা হাতে নিয়ে বসে রইলাম। আমার চোখে জল এসে গেল। এক মানুষ কিভাবে এত পাগল হয়ে যেতে পারে? আমি চিঠিটা আগুনে পুড়িয়ে দিলাম। ধীরে ধীরে কাগজটা পুড়ে ছাই হয়ে গেল। ঠিক যেমন আমি অনন্তের স্মৃতিকে পুড়িয়ে দিতে চাই। জানালা দিয়ে দেখলাম তপন আর রিমি বাড়ির সামনে খেলছে। আমার নতুন জীবন, আমার পরিবার। আমি জানি আমাদের সামনে আরও অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। আমরা ভয়, সন্দেহ, অতীতের ছায়াকে পেছনে ফেলে এগিয়ে যাব। আমি আর একবার জানালা দিয়ে বাইরে তাকালাম। সূর্য ডুবে যাচ্ছে সুন্দরবনের ঘন বনের আড়ালে। নতুন সকালের প্রতীক্ষায় আরেকটি দিন শেষ হতে চলেছে। জীবনও তো এমনই, শেষ হয় শুরু করার জন্য, আবার শুরু হয় একদিন শেষ হবার জন্য। ঘুমাতে গেল। আমি বিছানায় শুয়ে থাকলাম, ঘুম আসছিল না। বারবার ভাবছিলাম লকেটটার কথা। সেই ছবি যেটা আমি কখনো দেখিনি, কিন্তু যেটাতে আমি আছি। রাত 10টার দিকে সবাই ঘুমিয়ে পড়ল। আমি চুপি চুপি উঠে পড়লাম। একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। চারপাশে গভীর অন্ধকার, শুধু দূরে কয়েকটা হোটেলের আলো জ্বলছে। সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। আমি উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। আধা কিলোমিটার হাঁটার পর আমি দেখতে পেলাম একটা পুরনো বাড়ি। জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বালিয়াডির মাঝে। এমন বাড়ি এই দ্বীপে? আমার বুক ধুকপুক করতে লাগল। বাড়ির দরজায় একটা তালা ছিল, কিন্তু সেটা খোলা। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলো দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপরে কিছু কাগজপত্র। টেবিলের পাশে দাঁড়িয়ে অনন্ত। তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। অনন্তের গলায় উচ্ছ্বাস। এসব কি? কোন বাড়ি এটা?
এই ছবিটা কিভাবে তোমার কাছে এলো? আমি প্রশ্নের ঝড় তুললাম। অনন্ত টেবিলের উপর থেকে একটা ফাইল তুলে আমার দিকে এগিয়ে দিল। এটা পড়ো। আমি কাপা হাতে ফাইলটা খুললাম। এটা একটা মেডিকেল রিপোর্ট। আমার নাম লেখা। 6 বছর আগের তারিখ। ডায়াগনোসিস: রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, মস্তিষ্কে আঘাতজনিত স্মৃতিলোপ। আমি অবাক হয়ে পড়লাম। এটা আমার রিপোর্ট? হ্যাঁ। অনন্ত আরও কিছু কাগজ আমার দিকে বাড়িয়ে দিল। আর এগুলো আমাদের চিঠি, ছবি, টিকেট, আমরা যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি হতবাক হয়ে কাগজগুলো দেখতে লাগলাম। আমাদের দুজনের অনেক ছবি। বিভিন্ন জায়গার, সেন্ট মার্টিন, কক্সবাজার, জাফলং। আমাদের মিলে লেখা চিঠি। আমার হাতের লেখা, কিন্তু মনে নেই কখনো লিখেছি। কিন্তু আমার বাবা মা? তারা কখনো আমাকে কিছু বলেননি। আমি কাঁদতে কাঁদতে বললাম। অনন্ত একটা চেয়ারে বসে পড়ল। তারা চাননি তুমি আমার কথা জানো। আমাদের পরিবারের মধ্যে একটা পুরনো বিবাদ ছিল। তোমার বাবা আমাকে পছন্দ করতেন না। যখন তুমি আঘাত পেলে তখন তিনি সুযোগ পেয়ে গেলেন আমাদের আলাদা করার। আর তপন? সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে জানে। সে জানল তোমাদের বিয়ের ঠিক আগে। আমি তাকে সব বললাম। কিন্তু সে তোমাকে ভালোবাসত, আর তোমার তো কিছু মনে ছিল না। তাই সে বিয়ে করে নিল। অনন্তের গলা ভারী হয়ে এলো। আমি টেবিলের উপর বসে পড়লাম। তাহলে আমাদের মেয়ে রিমি? সে কিউ? রিমি তপনেরই মেয়ে। তোমাদের সম্পর্ক খারাপ নয়, স্বপ্না। তপন তোমাকে সত্যিই ভালোবাসে। অনন্ত শান্ত গলায় বলল। তাহলে এখন তুমি কি চাও? আমি কি করব? আমি অসহায়ভাবে জিজ্ঞেস করলাম। অনন্ত আমার দিকে এগিয়ে এলো। আমি শুধু চাই তুমি সত্যটা জানো। আমি আর তোমাকে আমার করে নিতে চাই না। অনেক দেরি হয়ে গেছে। তোমার একটা পরিবার আছে, মেয়ে আছে। আমি শুধু চেয়েছিলাম তুমি জানো আমরা কি ছিলাম। আমি বিবশ হয়ে বসে রইলাম। আমার জীবনের 6 বছর হারিয়ে গেছে। একটা সম্পর্ক যা আমি মনেই করতে পারছি না। কি করব আমি? তপনকে সব বলবো? রিমির কি হবে? মিতালি, যে নিজেকে আমার সখী ভাবে? হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। কে ওখানে? অনন্ত চমকে উঠল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। আমার বুক ধড়ফড় করে উঠল। সেখানে দাঁড়িয়ে তপন, আমার স্বামী। তার চোখে রাগ নয়, বিষাদ। তপন, তুমি এখানে? আমি অবাক হয়ে বললাম। আমি জানতাম অনন্ত তোমাকে সব বলবে। তাই আমি ফিরে এসেছি ঢাকা থেকে। কি? তপন ধীরে ধীরে ঘরে ঢুকল। অনন্ত আস্তে করে বলল, তপন, আমি শুধু চেয়েছিলাম স্বপ্না সত্যটা জানুক। তপন দীর্ঘশ্বাস ফেলল। আমিও তাই চাই। কিন্তু আমাদের মতো করে নয়। এভাবে নয়। স্বপ্না, আমরা সবাই তোমার সাথে প্রতারণা করেছি। কিন্তু আমরা করেছি তোমার ভালোর জন্য। আমি বিভ্রান্ত হয়ে দুজনের দিকে তাকালাম। তোমার ভালোর জন্য কি বলছো তুমি? তপন অনন্তের দিকে তাকাল। তুমি তাকে পুরো সত্যটা বলনি, তাই না? অনন্ত মাথা নিচু করল। আমি পারিনি। তপন আমার দিকে ফিরল। স্বপ্না, তুমি ঠিকই বলেছ। তোমার কোনো দুর্ঘটনা হয়নি। তোমার কোনো স্মৃতিলোপ হয়নি। আর তুমি কখনো অনন্তের প্রেমিকা ছিলে না। আমি বিস্মিত হয়ে উঠলাম। তবে এসব ছবি, রিপোর্ট, চিঠি, সবই জাল। অনন্ত তোমাকে ভালোবাসে আমাদের বিয়ের আগে থেকেই। কিন্তু তুমি কখনো তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে তোমাকে পাওয়ার জন্য এসব করছে। আমি ফলো করেছি ওকে। সব জানি। কি? তপন শান্ত গলায় বলল। আমি অনন্তের দিকে ফিরলাম। এটা সত্যি? অনন্ত হুট করে আমার হাত চেপে ধরল। না, এটা মিথ্যা। তপন মিথ্যা বলছে। সে শুধু তোমাকে রাখতে চায়। তপন ধীরে ধীরে এগিয়ে এলো। স্বপ্না, এই লকেটের ছবি। এটা ফটোশপ করা। এই চিঠিগুলো। অনন্ত বিভিন্ন জায়গা থেকে তোমার হাতের লেখার নমুনা সংগ্রহ করে লিখেছে। আর এই মেডিকেল রিপোর্ট একজন অসৎ ডাক্তারকে টাকা দিয়ে করিয়েছে। আমি সংশয়ে দুজনের দিকে তাকালাম। আমি কাকে বিশ্বাস করব? হঠাৎ অনন্ত টেবিলের উপর থেকে একটা ছোট্ট পিস্তল তুলে নিল। তপন, তুমি আমার ভাই। কিন্তু স্বপ্না আমার। সে আমারই হবে। তপন শান্ত গলায় বলল, অনন্ত, তুমি পাগল হয়ে গেছ। তোমার চিকিৎসা দরকার।
অনন্ত পিস্তল তপনের দিকে তাক করল। স্বপ্না, আমরা এখান থেকে পালিয়ে যাব। নতুন জীবন শুরু করব গু। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। অনন্ত, পিস্তল নামাও গু। না, আমি আর হারতে পারব না। 6 বছর অপেক্ষা করেছি। আর নয় গো। অনন্ত উন্মত্তের মতো চিৎকার করে উঠল। তপন ধীরে ধীরে অনন্তের দিকে এগোতে লাগল। ভাই শোনো, আমরা কথা বলি গু। দাঁড়াও, অনন্ত চিৎকার করে উঠল। তার হাত কাঁপছিল। আমি বুঝতে পারলাম অনন্ত সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে তপনকে গুলি করবে। আমি নিজেকে ঝুঁকিতে ফেলে অনন্তের দিকে ঝাঁপিয়ে পড়লাম। না! পিস্তল থেকে গুলি বেরিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। তীব্র ব্যথায় আমার বাহু জ্বলে যাচ্ছিল। গুলি লেগেছে আমার বাহুতে। স্বপ্না, তপন আমার দিকে ছুটে এল। অনন্ত পিস্তল ফেলে দিয়ে কাঁদতে শুরু করল। আমি এটা চাইনি। আমি এটা চাইনি গি। আমার বাহু থেকে রক্ত বেরুচ্ছিল। তপন তার শার্ট ছিঁড়ে আমার ক্ষত বেঁধে দিল। স্বপ্না, তুমি ঠিক আছো? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। অনন্ত হতাশ হয়ে বসে পড়ল। আমি কি করেছি? আমি কি করেছি? সে বারবার বলতে লাগল। তপন আমাকে আলতো করে তুলে নিল। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি চেতনা হারাতে শুরু করলাম। আমি যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় শুয়ে আছি। বাহুতে ব্যান্ডেজ বাঁধা। আমার পাশে তপন বসে আছে, তার চোখের নিচে কালি পড়েছে। স্বপ্না, তুমি ঠিক আছো? তপন আমার হাত ধরে নিল। আমি অতি কষ্টে মাথা নাড়লাম। অনন্ত কোথায়? তপন দীর্ঘশ্বাস ফেলল। পুলিশ তাকে নিয়ে গেছে। সে নিজেই স্বীকার করেছে সব কিছু গু। আমার চোখে জল এসে গেল। কেন সে এমন করল? সে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু তুমি তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে পাগলের মতো তোমাকে পাওয়ার জন্য এসব করেছে কি? তপন ব্যথিত গলায় বলল। আর রিমি? সে কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে ঠিক আছে। মিতালি তাকে নিয়ে ঢাকায় ফিরে গেছে। আমি তাকে বলেছি তুমি দুর্ঘটনায় পড়েছ। তপন আমার কপালে হাত রাখল। আমি তপনের চোখের দিকে তাকালাম। আমাদের এখন কি হবে তপন? তপন আমার হাত চেপে ধরল। আমরা নতুন করে শুরু করব। সবকিছু ভুলে যাব। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে ক্ষমা করার কিছু নেই স্বপ্না। তুমি কোনো ভুল করনি কি? তপন আমার চোখের জল মুছে দিল। আমি অনন্তকে কখনো সন্দেহ করিনি গিয়ে। আমি ফিসফিস করে বললাম। তপন দীর্ঘশ্বাস ফেলল। এটা তোমার দোষ নয়। অনন্ত মানসিক রোগী, আমরা বুঝতে পারিনি গিয়ে। 1 মাস পর সুন্দরবনের ঘন মনোগ্রোভ বনের মাঝে একটি ছোট্ট কটেজ। চারপাশে ঘন জঙ্গল, দূরে নদীর কলকল শব্দ। আমি, তপন আর রিমি নতুন জীবন শুরু করেছি এখানে, সবকিছু ফেলে, সব স্মৃতি মুছে। তপন সরকারি বনবিভাগে চাকরি নিয়েছে, আমি গ্রামের স্কুলে শিক্ষিকার কাজ করছি। রিমি এখানকার প্রকৃতি, পাখি, হরিণ দেখে মুগ্ধ। আমরা 3 জন ভোরবেলা উঠে বাড়ির সামনের বারান্দায় বসি, প্রকৃতির অপার সৌন্দর্য দেখি। অনন্তের কোনো খবর নেই। শুনেছি সে হাজতে আত্মহত্যা করেছে। মিতালি তার মা-বাবার কাছে ফিরে গেছে। আমি কখনো কখনো ভাবি অনন্ত আমাকে কতটা ভালোবাসত যে এমন পাগলামি করতে পারল। কিন্তু তারপরই মনে হয় এটা ভালোবাসা নয়, এক ধরনের মানসিক রোগ, অবসেশন। সেদিন বিকেলে আমি ঘরের জিনিসপত্র গুছাচ্ছিলাম। একটা পুরনো বাক্স খুলতেই একটা লাল গোলাপ বের হয়ে এলো, শুকনো। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। আমি গোলাপটা তুলে নিলাম। এটাই সেই গোলাপ যা অনন্ত আমাকে দিয়েছিল সেন্ট মার্টিনের বালিয়াডিতে। হঠাৎ আমার হাতে কিছু একটা খুব হালকা ফুটো করল। আমি ভালো করে দেখলাম গোলাপের ভেতরে একটা কাগজ। আমি সন্দিগ্ধ হয়ে কাগজটা খুললাম। একটি চিঠি। অনন্তের হাতের লেখা। প্রিয় স্বপ্না, যখন তুমি এটা পড়বে তখন আমি আর থাকব না। আমি জানি আমি তোমার সাথে ভয়ঙ্কর আচরণ করেছি। তুমি কখনো আমার ছিলে না, হবে না। আমি এটা মেনে নিতে পারিনি। আমার উচিত ছিল তোমাকে হারিয়েও খুশি থাকা, কিন্তু আমি করতে পারিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছিল। তপনকে বলো আমি তার ভাই হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ক্ষমা চাইছি না, কারণ আমার অপরাধ অক্ষমনীয়। বিদায়। অনন্ত। আমি চিঠিটা হাতে নিয়ে বসে রইলাম।
আমার চোখে জল এসে গেল। এক মানুষ কিভাবে এত পাগল হয়ে যেতে পারে? আমি চিঠিটা আগুনে পুড়িয়ে দিলাম। ধীরে ধীরে কাগজটা পুড়ে ছাই হয়ে গেল, ঠিক যেমন আমি অনন্তের স্মৃতিকে পুড়িয়ে দিতে চাই। জানালা দিয়ে দেখলাম তপন আর রিমি বাড়ির সামনে খেলছে। আমার নতুন জীবন, আমার পরিবার। আমি জানি আমাদের সামনে আরও অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। আমরা ভয়, সন্দেহ, অতীতের ছায়াকে পেছনে ফেলে এগিয়ে যাব। আমি আর একবার জানালা দিয়ে বাইরে তাকালাম। সূর্য ডুবে যাচ্ছে সুন্দরবনের ঘন বনের আড়ালে। নতুন সকালের প্রতীক্ষায় আরেকটি দিন শেষ হতে চলেছে। জীবনও তো এমনই, শেষ হয় শুরু করার জন্য, আবার শুরু হয় একদিন শেষ হবার জন্য। ঘুমাতে গেল। আমি বিছানায় শুয়ে থাকলাম, ঘুম আসছিল না। বারবার ভাবছিলাম লকেটটার কথা। সেই ছবি যেটা আমি কখনো দেখিনি, কিন্তু যেটাতে আমি আছি। রাত 10টার দিকে সবাই ঘুমিয়ে পড়ল। আমি চুপি চুপি উঠে পড়লাম। একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। চারপাশে গভীর অন্ধকার, শুধু দূরে কয়েকটা হোটেলের আলো জ্বলছে। সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। আমি উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। আধা কিলোমিটার হাঁটার পর আমি দেখতে পেলাম একটা পুরনো বাড়ি। জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বালিয়াডির মাঝে। এমন বাড়ি এই দ্বীপে? আমার বুক ধুকপুক করতে লাগল। বাড়ির দরজায় একটা তালা ছিল, কিন্তু সেটা খোলা। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলো দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপরে কিছু কাগজপত্র। টেবিলের পাশে দাঁড়িয়ে অনন্ত। তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। অনন্তের গলায় উচ্ছ্বাস। এসব কি? কোন বাড়ি এটা? এই ছবিটা কিভাবে তোমার কাছে এলো? আমি প্রশ্নের ঝড় তুললাম। অনন্ত টেবিলের উপর থেকে একটা ফাইল তুলে আমার দিকে এগিয়ে দিল। এটা পড়ো। আমি কাপা হাতে ফাইলটা খুললাম। এটা একটা মেডিকেল রিপোর্ট। আমার নাম লেখা। 6 বছর আগের তারিখ। ডায়াগনোসিস: রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, মস্তিষ্কে আঘাতজনিত স্মৃতিলোপ। আমি অবাক হয়ে পড়লাম। এটা আমার রিপোর্ট? হ্যাঁ। অনন্ত আরও কিছু কাগজ আমার দিকে বাড়িয়ে দিল। আর এগুলো আমাদের চিঠি, ছবি, টিকেট, আমরা যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি হতবাক হয়ে কাগজগুলো দেখতে লাগলাম। আমাদের দুজনের অনেক ছবি। বিভিন্ন জায়গার, সেন্ট মার্টিন, কক্সবাজার, জাফলং। আমাদের মিলে লেখা চিঠি। আমার হাতের লেখা, কিন্তু মনে নেই কখনো লিখেছি। কিন্তু আমার বাবা মা? তারা কখনো আমাকে কিছু বলেননি। আমি কাঁদতে কাঁদতে বললাম। অনন্ত একটা চেয়ারে বসে পড়ল। তারা চাননি তুমি আমার কথা জানো। আমাদের পরিবারের মধ্যে একটা পুরনো বিবাদ ছিল। তোমার বাবা আমাকে পছন্দ করতেন না। যখন তুমি আঘাত পেলে, তখন তিনি সুযোগ পেয়ে গেলেন আমাদের আলাদা করার। আর তপন? সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে জানে। সে জানল তোমাদের বিয়ের ঠিক আগে। আমি তাকে সব বললাম। কিন্তু সে তোমাকে ভালোবাসত, আর তোমার তো কিছু মনে ছিল না। তাই সে বিয়ে করে নিল। অনন্তের গলা ভারী হয়ে এল। আমি টেবিলের উপর বসে পড়লাম। তাহলে আমাদের মেয়ে রিমি? সে কিউ? রিমি তপনেরই মেয়ে। তোমাদের সম্পর্ক খারাপ নয়, স্বপ্না। তপন তোমাকে সত্যিই ভালোবাসে। অনন্ত শান্ত গলায় বলল। তাহলে এখন তুমি কি চাও? আমি কি করব? আমি অসহায়ভাবে জিজ্ঞেস করলাম। অনন্ত আমার দিকে এগিয়ে এলো। আমি শুধু চাই তুমি সত্যটা জানো। আমি আর তোমাকে আমার করে নিতে চাই না। অনেক দেরি হয়ে গেছে। তোমার একটা পরিবার আছে, মেয়ে আছে। আমি শুধু চেয়েছিলাম তুমি জানো আমরা কি ছিলাম। আমি বিবশ হয়ে বসে রইলাম। আমার জীবনের 6 বছর হারিয়ে গেছে। একটা সম্পর্ক যা আমি মনেই করতে পারছি না। কি করব আমি? তপনকে সব বলবো? রিমির কি হবে? মিতালি, যে নিজেকে আমার সখী ভাবে? হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। কে ওখানে? অনন্ত চমকে উঠল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। আমার বুক ধড়ফড় করে উঠল। সেখানে দাঁড়িয়ে তপন, আমার স্বামী। তার চোখে রাগ নয়, বিষাদ। তপন, তুমি এখানে? আমি অবাক হয়ে বললাম। আমি জানতাম অনন্ত তোমাকে সব বলবে। তাই আমি ফিরে এসেছি ঢাকা থেকে। কি? তপন ধীরে ধীরে ঘরে ঢুকল। অনন্ত আস্তে করে বলল, তপন, আমি শুধু চেয়েছিলাম স্বপ্না সত্যটা জানুক। তপন দীর্ঘশ্বাস ফেলল। আমিও তাই চাই। কিন্তু আমাদের মতো করে নয়। এভাবে নয়।
স্বপ্না, আমরা সবাই তোমার সাথে প্রতারণা করেছি। কিন্তু আমরা করেছি তোমার ভালোর জন্য। আমি বিভ্রান্ত হয়ে দুজনের দিকে তাকালাম। তোমার ভালোর জন্য কি বলছো তুমি? তপন অনন্তের দিকে তাকালো। তুমি তাকে পুরো সত্যটা বলনি, তাই না? অনন্ত মাথা নিচু করল। আমি পারিনি গি। তপন আমার দিকে ফিরল। স্বপ্না, তুমি ঠিকই বলেছ। তোমার কোনো দুর্ঘটনা হয়নি। তোমার কোনো স্মৃতিলোপ হয়নি। আর তুমি কখনো অনন্তের প্রেমিকা ছিলে না গি। আমি বিস্মিত হয়ে উঠলাম। তবে এসব ছবি, রিপোর্ট, চিঠি, সবই জাল। অনন্ত তোমাকে ভালোবাসে আমাদের বিয়ের আগে থেকেই। কিন্তু তুমি কখনো তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে তোমাকে পাওয়ার জন্য এসব করছে। আমি ফলো করেছি ওকে। সব জানি কি, তপন শান্ত গলায় বলল। আমি অনন্তের দিকে ফিরলাম। এটা সত্যি? অনন্ত হুট করে আমার হাত চেপে ধরল। না, এটা মিথ্যা। তপন মিথ্যা বলছে। সে শুধু তোমাকে রাখতে চায়। তপন ধীরে ধীরে এগিয়ে এলো। স্বপ্না, এই লকেটের ছবি। এটা ফটোশপ করা। এই চিঠিগুলো অনন্ত বিভিন্ন জায়গা থেকে তোমার হাতের লেখার নমুনা সংগ্রহ করে লিখেছে। আর এই মেডিকেল রিপোর্ট একজন অসৎ ডাক্তারকে টাকা দিয়ে করিয়েছে গি। আমি সংশয়ে দুজনের দিকে তাকালাম। আমি কাকে বিশ্বাস করব? হঠাৎ অনন্ত টেবিলের উপর থেকে একটা ছোট্ট পিস্তল তুলে নিল। তপন, তুমি আমার ভাই। কিন্তু স্বপ্না আমার। সে আমারই হবে গু। তপন শান্ত গলায় বলল, অনন্ত, তুমি পাগল হয়ে গেছ। তোমার চিকিৎসা দরকার। অনন্ত পিস্তল তপনের দিকে তাক করল। স্বপ্না, আমরা এখান থেকে পালিয়ে যাব। নতুন জীবন শুরু করব গু। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। অনন্ত, পিস্তল নামাও। না, আমি আর হারতে পারব না। 6 বছর অপেক্ষা করেছি। আর নয় গু। অনন্ত উন্মত্তের মতো চিৎকার করে উঠল। তপন ধীরে ধীরে অনন্তের দিকে এগোতে লাগল। ভাই শোনো, আমরা কথা বলি। দাঁড়াও, অনন্ত চিৎকার করে উঠল। তার হাত কাঁপছিল। আমি বুঝতে পারলাম অনন্ত সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে তপনকে গুলি করবে। আমি নিজেকে ঝুঁকিতে ফেলে অনন্তের দিকে ঝাঁপিয়ে পড়লাম। না! পিস্তল থেকে গুলি বেরিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। তীব্র ব্যথায় আমার বাহু জ্বলে যাচ্ছিল। গুলি লেগেছে আমার বাহুতে। স্বপ্না, তপন আমার দিকে ছুটে এলো। অনন্ত পিস্তল ফেলে দিয়ে কাঁদতে শুরু করল। আমি এটা চাইনি। আমি এটা চাইনি গি। আমার বাহু থেকে রক্ত বেরুচ্ছিল। তপন তার শার্ট ছিঁড়ে আমার ক্ষত বেঁধে দিল। স্বপ্না, তুমি ঠিক আছো? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। অনন্ত হতাশ হয়ে বসে পড়ল। আমি কি করেছি? আমি কি করেছি? সে বারবার বলতে লাগল। তপন আমাকে আলতো করে তুলে নিল। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি চেতনা হারাতে শুরু করলাম। আমি যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় শুয়ে আছি। বাহুতে ব্যান্ডেজ বাঁধা। আমার পাশে তপন বসে আছে, তার চোখের নিচে কালি পড়েছে। স্বপ্না, তুমি ঠিক আছো? তপন আমার হাত ধরে নিল। আমি অতি কষ্টে মাথা নাড়লাম। অনন্ত কোথায়? তপন দীর্ঘশ্বাস ফেলল। পুলিশ তাকে নিয়ে গেছে। সে নিজেই স্বীকার করেছে সব কিছু। আমার চোখে জল এসে গেল। কেন সে এমন করল? সে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু তুমি তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে পাগলের মতো তোমাকে পাওয়ার জন্য এসব করেছে কি? তপন ব্যথিত গলায় বলল। আর রিমি? সে কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে ঠিক আছে। মিতালি তাকে নিয়ে ঢাকায় ফিরে গেছে। আমি তাকে বলেছি তুমি দুর্ঘটনায় পড়েছ। তপন আমার কপালে হাত রাখল। আমি তপনের চোখের দিকে তাকালাম। আমাদের এখন কি হবে তপন? তপন আমার হাত চেপে ধরল। আমরা নতুন করে শুরু করব। সবকিছু ভুলে যাব। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে ক্ষমা করার কিছু নেই স্বপ্না। তুমি কোনো ভুল করনি কি? তপন আমার চোখের জল মুছে দিল। আমি অনন্তকে কখনো সন্দেহ করিনি গিয়ে। আমি ফিসফিস করে বললাম। তপন দীর্ঘশ্বাস ফেলল। এটা তোমার দোষ নয়। অনন্ত মানসিক রোগী, আমরা বুঝতে পারিনি গিয়ে। 1 মাস পর সুন্দরবনের ঘন মনোগ্রোভ বনের মাঝে একটি ছোট্ট কটেজ।
চারপাশে ঘন জঙ্গল, দূরে নদীর কলকল শব্দ। আমি, তপন আর রিমি নতুন জীবন শুরু করেছি এখানে, সবকিছু ফেলে, সব স্মৃতি মুছে। তপন সরকারি বনবিভাগে চাকরি নিয়েছে, আমি গ্রামের স্কুলে শিক্ষিকার কাজ করছি। রিমি এখানকার প্রকৃতি, পাখি, হরিণ দেখে মুগ্ধ। আমরা তিনজন ভোরবেলা উঠে বাড়ির সামনের বারান্দায় বসি, প্রকৃতির অপার সৌন্দর্য দেখি। অনন্তের কোনো খবর নেই। শুনেছি সে হাজতে আত্মহত্যা করেছে। মিতালি তার মা-বাবার কাছে ফিরে গেছে। আমি কখনো কখনো ভাবি অনন্ত আমাকে কতটা ভালোবাসত যে এমন পাগলামি করতে পারল। কিন্তু তারপরই মনে হয় এটা ভালোবাসা নয়, এক ধরনের মানসিক রোগ, অবসেশন। সেদিন বিকেলে আমি ঘরের জিনিসপত্র গুছাচ্ছিলাম। একটা পুরনো বাক্স খুলতেই একটা লাল গোলাপ বের হয়ে এলো, শুকনো। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। আমি গোলাপটা তুলে নিলাম। এটাই সেই গোলাপ যা অনন্ত আমাকে দিয়েছিল সেন্ট মার্টিনের বালিয়াডিতে। হঠাৎ আমার হাতে কিছু একটা খুব হালকা ফুটো করল। আমি ভালো করে দেখলাম, গোলাপের ভেতরে একটা কাগজ। আমি সন্দিগ্ধ হয়ে কাগজটা খুললাম। একটি চিঠি। অনন্তের হাতের লেখা। প্রিয় স্বপ্না, যখন তুমি এটা পড়বে তখন আমি আর থাকব না। আমি জানি আমি তোমার সাথে ভয়ঙ্কর আচরণ করেছি। তুমি কখনো আমার ছিলে না, হবে না। আমি এটা মেনে নিতে পারিনি। আমার উচিত ছিল তোমাকে হারিয়েও খুশি থাকা, কিন্তু আমি করতে পারিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছিল। তপনকে বলো আমি তার ভাই হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ক্ষমা চাইছি না, কারণ আমার অপরাধ অক্ষমনীয়। বিদায়, অনন্তউ। আমি চিঠিটা হাতে নিয়ে বসে রইলাম। আমার চোখে জল এসে গেল। এক মানুষ কিভাবে এত পাগল হয়ে যেতে পারে? আমি চিঠিটা আগুনে পুড়িয়ে দিলাম। ধীরে ধীরে কাগজটা পুড়ে ছাই হয়ে গেল। ঠিক যেমন আমি অনন্তের স্মৃতিকে পুড়িয়ে দিতে চাই। জানালা দিয়ে দেখলাম তপন আর রিমি বাড়ির সামনে খেলছে। আমার নতুন জীবন, আমার পরিবার। আমি জানি আমাদের সামনে আরও অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। আমরা ভয়, সন্দেহ, অতীতের ছায়াকে পেছনে ফেলে এগিয়ে যাব। আমি আর একবার জানালা দিয়ে বাইরে তাকালাম। সূর্য ডুবে যাচ্ছে সুন্দরবনের ঘন বনের আড়ালে। নতুন সকালের প্রতীক্ষায় আরেকটি দিন শেষ হতে চলেছে। জীবনও তো এমনই, শেষ হয় শুরু করার জন্য, আবার শুরু হয় একদিন শেষ হবার জন্য। ঘুমাতে গেল। আমি বিছানায় শুয়ে থাকলাম, ঘুম আসছিল না। বারবার ভাবছিলাম লকেটটার কথা। সেই ছবি যেটা আমি কখনো দেখিনি, কিন্তু যেটাতে আমি আছি। রাত 10টার দিকে সবাই ঘুমিয়ে পড়ল। আমি চুপি চুপি উঠে পড়লাম। একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। চারপাশে গভীর অন্ধকার, শুধু দূরে কয়েকটা হোটেলের আলো জ্বলছে। সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। আমি উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। আধা কিলোমিটার হাঁটার পর আমি দেখতে পেলাম একটা পুরনো বাড়ি। জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বালিয়াডির মাঝে। এমন বাড়ি এই দ্বীপে? আমার বুক ধুকপুক করতে লাগল। বাড়ির দরজায় একটা তালা ছিল, কিন্তু সেটা খোলা। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলো দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপরে কিছু কাগজপত্র। টেবিলের পাশে দাঁড়িয়ে অনন্ত। তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। অনন্তের গলায় উচ্ছ্বাস। এসব কি? কোন বাড়ি এটা? এই ছবিটা কিভাবে তোমার কাছে এলো? আমি প্রশ্নের ঝড় তুললাম। অনন্ত টেবিলের উপর থেকে একটা ফাইল তুলে আমার দিকে এগিয়ে দিল। এটা পড়ো। আমি কাঁপা হাতে ফাইলটা খুললাম। এটা একটা মেডিকেল রিপোর্ট। আমার নাম লেখা। 6 বছর আগের তারিখ। ডায়াগনোসিস: রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। মস্তিষ্কে আঘাতজনিত স্মৃতিলোপ। আমি অবাক হয়ে পড়লাম। এটা আমার রিপোর্ট? হ্যাঁ। অনন্ত আরও কিছু কাগজ আমার দিকে বাড়িয়ে দিল। আর এগুলো আমাদের চিঠি, ছবি, টিকেট, আমরা যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি হতবাক হয়ে কাগজগুলো দেখতে লাগলাম। আমাদের দুজনের অনেক ছবি। বিভিন্ন জায়গার, সেন্ট মার্টিন, কক্সবাজার, জাফলং। আমাদের মিলে লেখা চিঠি। আমার হাতের লেখা, কিন্তু মনে নেই কখনো লিখেছি। কিন্তু আমার বাবা মা? তারা কখনো আমাকে কিছু বলেননি। আমি কাঁদতে কাঁদতে বললাম। অনন্ত একটা চেয়ারে বসে পড়ল। তারা চাননি তুমি আমার কথা জানো। আমাদের পরিবারের মধ্যে একটা পুরনো বিবাদ ছিল। তোমার বাবা আমাকে পছন্দ করতেন না। যখন তুমি আঘাত পেলে তখন তিনি সুযোগ পেয়ে গেলেন আমাদের আলাদা করার। আর তপন?
সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে জানে। সে জানল তোমাদের বিয়ের ঠিক আগে। আমি তাকে সব বললাম। কিন্তু সে তোমাকে ভালোবাসত, আর তোমার তো কিছু মনে ছিল না। তাই সে বিয়ে করে নিল। অনন্তের গলা ভারী হয়ে এল। আমি টেবিলের উপর বসে পড়লাম। তাহলে আমাদের মেয়ে রিমি? সে কিউ? রিমি তপনেরই মেয়ে। তোমাদের সম্পর্ক খারাপ নয়, স্বপ্না। তপন তোমাকে সত্যিই ভালোবাসে। অনন্ত শান্ত গলায় বলল। তাহলে এখন তুমি কি চাও? আমি কি করব? আমি অসহায়ভাবে জিজ্ঞেস করলাম। অনন্ত আমার দিকে এগিয়ে এল। আমি শুধু চাই তুমি সত্যটা জানো। আমি আর তোমাকে আমার করে নিতে চাই না। অনেক দেরি হয়ে গেছে। তোমার একটা পরিবার আছে, মেয়ে আছে। আমি শুধু চেয়েছিলাম তুমি জানো আমরা কি ছিলাম। আমি বিবশ হয়ে বসে রইলাম। আমার জীবনের 6 বছর হারিয়ে গেছে। একটা সম্পর্ক যা আমি মনেই করতে পারছি না। কি করব আমি? তপনকে সব বলবো? রিমির কি হবে? মিতালি, যে নিজেকে আমার সখী ভাবে? হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। কে ওখানে? অনন্ত চমকে উঠল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। আমার বুক ধড়ফড় করে উঠল। সেখানে দাঁড়িয়ে তপন, আমার স্বামী। তার চোখে রাগ নয়, বিষাদ। তপন, তুমি এখানে? আমি অবাক হয়ে বললাম। আমি জানতাম অনন্ত তোমাকে সব বলবে। তাই আমি ফিরে এসেছি ঢাকা থেকে। কি? তপন ধীরে ধীরে ঘরে ঢুকল। অনন্ত আস্তে করে বলল, তপন, আমি শুধু চেয়েছিলাম স্বপ্না সত্যটা জানুক। তপন দীর্ঘশ্বাস ফেলল। আমিও তাই চাই। কিন্তু আমাদের মতো করে নয়। এভাবে নয়। স্বপ্না, আমরা সবাই তোমার সাথে প্রতারণা করেছি। কিন্তু আমরা করেছি তোমার ভালোর জন্য। আমি বিভ্রান্ত হয়ে দুজনের দিকে তাকালাম। তোমার ভালোর জন্য কি বলছো তুমি? তপন অনন্তের দিকে তাকাল। তুমি তাকে পুরো সত্যটা বলনি, তাই না? অনন্ত মাথা নিচু করল। আমি পারিনি। তপন আমার দিকে ফিরল। স্বপ্না, তুমি ঠিকই বলেছ। তোমার কোনো দুর্ঘটনা হয়নি। তোমার কোনো স্মৃতিলোপ হয়নি। আর তুমি কখনো অনন্তের প্রেমিকা ছিলে না। আমি বিস্মিত হয়ে উঠলাম। তবে এসব ছবি, রিপোর্ট, চিঠি, সবই জাল। অনন্ত তোমাকে ভালোবাসে আমাদের বিয়ের আগে থেকেই। কিন্তু তুমি কখনো তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে তোমাকে পাওয়ার জন্য এসব করছে। আমি ফলো করেছি ওকে। সব জানি। কি? তপন শান্ত গলায় বলল। আমি অনন্তের দিকে ফিরলাম। এটা সত্যি? অনন্ত হুট করে আমার হাত চেপে ধরল। না, এটা মিথ্যা। তপন মিথ্যা বলছে। সে শুধু তোমাকে রাখতে চায়। তপন ধীরে ধীরে এগিয়ে এল। স্বপ্না, এই লকেটের ছবি। এটা ফটোশপ করা। এই চিঠিগুলো। অনন্ত বিভিন্ন জায়গা থেকে তোমার হাতের লেখার নমুনা সংগ্রহ করে লিখেছে। আর এই মেডিকেল রিপোর্ট? একজন অসৎ ডাক্তারকে টাকা দিয়ে করিয়েছে। আমি সংশয়ে দুজনের দিকে তাকালাম। আমি কাকে বিশ্বাস করব? হঠাৎ অনন্ত টেবিলের উপর থেকে একটা ছোট্ট পিস্তল তুলে নিল। তপন, তুমি আমার ভাই। কিন্তু স্বপ্না আমার। সে আমারই হবে। তপন শান্ত গলায় বলল, অনন্ত, তুমি পাগল হয়ে গেছ। তোমার চিকিৎসা দরকার। অনন্ত পিস্তল তপনের দিকে তাক করল। স্বপ্না, আমরা এখান থেকে পালিয়ে যাব। নতুন জীবন শুরু করব। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। অনন্ত, পিস্তল নামাও। না, আমি আর হারতে পারব না। 6 বছর অপেক্ষা করেছি। আর নয়। অনন্ত উন্মত্তের মতো চিৎকার করে উঠল। তপন ধীরে ধীরে অনন্তের দিকে এগোতে লাগল। ভাই, শোনো, আমরা কথা বলি। দাঁড়াও, অনন্ত চিৎকার করে উঠল। তার হাত কাঁপছিল। আমি বুঝতে পারলাম অনন্ত সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে তপনকে গুলি করবে। আমি নিজেকে ঝুঁকিতে ফেলে অনন্তের দিকে ঝাঁপিয়ে পড়লাম। না! পিস্তল থেকে গুলি বেরিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। তীব্র ব্যথায় আমার বাহু জ্বলে যাচ্ছিল। গুলি লেগেছে আমার বাহুতে। স্বপ্না! তপন আমার দিকে ছুটে এলো। অনন্ত পিস্তল ফেলে দিয়ে কাঁদতে শুরু করল। আমি এটা চাইনি। আমি এটা চাইনি। আমার বাহু থেকে রক্ত বেরুচ্ছিল। তপন তার শার্ট ছিঁড়ে আমার ক্ষত বেঁধে দিল। স্বপ্না, তুমি ঠিক আছো? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব।
অনন্ত হতাশ হয়ে বসে পড়ল। আমি কি করেছি? আমি কি করেছি? সে বারবার বলতে লাগল। তপন আমাকে আলতো করে তুলে নিল। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি চেতনা হারাতে শুরু করলাম। আমি যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় শুয়ে আছি। বাহুতে ব্যান্ডেজ বাঁধা। আমার পাশে তপন বসে আছে, তার চোখের নিচে কালি পড়েছে। স্বপ্না, তুমি ঠিক আছো? তপন আমার হাত ধরে নিল। আমি অতি কষ্টে মাথা নাড়লাম। অনন্ত কোথায়? তপন দীর্ঘশ্বাস ফেলল। পুলিশ তাকে নিয়ে গেছে। সে নিজেই স্বীকার করেছে সব কিছু। আমার চোখে জল এসে গেল। কেন সে এমন করল? সে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু তুমি তাকে পাত্তা দাওনি। আমাদের বিয়ের পর থেকে সে পাগলের মতো তোমাকে পাওয়ার জন্য এসব করেছে কি? তপন ব্যথিত গলায় বলল। আর রিমি? সে কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে ঠিক আছে। মিতালি তাকে নিয়ে ঢাকায় ফিরে গেছে। আমি তাকে বলেছি তুমি দুর্ঘটনায় পড়েছ। তপন আমার কপালে হাত রাখল। আমি তপনের চোখের দিকে তাকালাম। আমাদের এখন কি হবে তপন? তপন আমার হাত চেপে ধরল। আমরা নতুন করে শুরু করব। সবকিছু ভুলে যাব। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে ক্ষমা করার কিছু নেই স্বপ্না। তুমি কোনো ভুল করনি কি? তপন আমার চোখের জল মুছে দিল। আমি অনন্তকে কখনো সন্দেহ করিনি গিয়ে। আমি ফিসফিস করে বললাম। তপন দীর্ঘশ্বাস ফেলল। এটা তোমার দোষ নয়। অনন্ত মানসিক রোগী, আমরা বুঝতে পারিনি গিয়ে। 1 মাস পর সুন্দরবনের ঘন মনোগ্রোভ বনের মাঝে একটি ছোট্ট কটেজ। চারপাশে ঘন জঙ্গল, দূরে নদীর কলকল শব্দ। আমি, তপন আর রিমি নতুন জীবন শুরু করেছি এখানে, সবকিছু ফেলে, সব স্মৃতি মুছে। তপন সরকারি বনবিভাগে চাকরি নিয়েছে, আমি গ্রামের স্কুলে শিক্ষিকার কাজ করছি। রিমি এখানকার প্রকৃতি, পাখি, হরিণ দেখে মুগ্ধ। আমরা 3 জন ভোরবেলা উঠে বাড়ির সামনের বারান্দায় বসি, প্রকৃতির অপার সৌন্দর্য দেখি। অনন্তের কোনো খবর নেই। শুনেছি সে হাজতে আত্মহত্যা করেছে। মিতালি তার মা-বাবার কাছে ফিরে গেছে। আমি কখনো কখনো ভাবি অনন্ত আমাকে কতটা ভালোবাসত যে এমন পাগলামি করতে পারল। কিন্তু তারপরই মনে হয় এটা ভালোবাসা নয়, এক ধরনের মানসিক রোগ, অবসেশন। সেদিন বিকেলে আমি ঘরের জিনিসপত্র গুছাচ্ছিলাম। একটা পুরনো বাক্স খুলতেই একটা লাল গোলাপ বের হয়ে এলো, শুকনো। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। আমি গোলাপটা তুলে নিলাম। এটাই সেই গোলাপ যা অনন্ত আমাকে দিয়েছিল সেন্ট মার্টিনের বালিয়াডিতে। হঠাৎ আমার হাতে কিছু একটা খুব হালকা ফুটো করল। আমি ভালো করে দেখলাম গোলাপের ভেতরে একটা কাগজ। আমি সন্দিগ্ধ হয়ে কাগজটা খুললাম। একটি চিঠি। অনন্তের হাতের লেখা। প্রিয় স্বপ্না, যখন তুমি এটা পড়বে তখন আমি আর থাকব না। আমি জানি আমি তোমার সাথে ভয়ঙ্কর আচরণ করেছি। তুমি কখনো আমার ছিলে না, হবে না। আমি এটা মেনে নিতে পারিনি। আমার উচিত ছিল তোমাকে হারিয়েও খুশি থাকা, কিন্তু আমি করতে পারিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছিল। তপনকে বলো আমি তার ভাই হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ক্ষমা চাইছি না, কারণ আমার অপরাধ অক্ষমনীয়। বিদায়, অনন্ত। আমি চিঠিটা হাতে নিয়ে বসে রইলাম। আমার চোখে জল এসে গেল। এক মানুষ কিভাবে এত পাগল হয়ে যেতে পারে? আমি চিঠিটা আগুনে পুড়িয়ে দিলাম। ধীরে ধীরে কাগজটা পুড়ে ছাই হয়ে গেল। ঠিক যেমন আমি অনন্তের স্মৃতিকে পুড়িয়ে দিতে চাই। জানালা দিয়ে দেখলাম তপন আর রিমি বাড়ির সামনে খেলছে। আমার নতুন জীবন, আমার পরিবার। আমি জানি আমাদের সামনে আরও অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। আমরা ভয়, সন্দেহ, অতীতের ছায়াকে পেছনে ফেলে এগিয়ে যাব। আমি আর একবার জানালা দিয়ে বাইরে তাকালাম। সূর্য ডুবে যাচ্ছে সুন্দরবনের ঘন বনের আড়ালে। নতুন সকালের প্রতীক্ষায় আরেকটি দিন শেষ হতে চলেছে। জীবনও তো এমনই, শেষ হয় শুরু করার জন্য, আবার শুরু হয় একদিন শেষ হবার জন্য।